গতকাল আহমেদাবাদের প্রথম টেস্টে ভারত ওয়েস্ট ইন্ডিজকে মাত্র 2.5 দিনে হারিয়ে প্রথম টেস্টে জিতে নিয়েছে। কিন্তু সমুদ্র হিমাচলের প্রত্যেকটা ক্রিকেট পাগল মানুষ একটা জিনিস নিয়েই এখন মেতে আছে, আর সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে 3টে ওডিআই এবং 5টা টি20 সিরিজ খেলা হবে সেখানের জন্য যে দল ঘোষণা করা হয়েছে। সেখানে ভারতীয় ক্রিকেট ফ্যানরা বহুদিন বাদে আবার খুশিতে মেতে উঠেছে। সেই 2025-এর মে মাস থেকে আজকে এই 6 মাস বাদে আবার তারা খুশিতে মেতে উঠেছে, কারণ আবার এই অক্টোবর মাসেই তারা প্রিয় রোকো জুটিকে ওয়ানডে টিমে খেলতে দেখবে, যারা অলরেডি এর আগে টেস্ট এবং টি20 থেকে অবসর নিয়েছে। এটা আমাদের কাছে ভীষণ একটা আনন্দের বিষয় যে প্রিয় বিরাট এবং রোহিত জুটিকে আবার ক্রিকেট মাঠে খেলতে দেখব। ঠিক একই সঙ্গে এটা আমার কাছে প্রচণ্ড একটা দুঃখের যে ভারতের অন্যতম সর্বকালের সেরা ওডিআই ক্যাপ্টেন রোহিত শর্মাকে ওডিআই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে শুভমান গিলকে ক্যাপ্টেন করানো। না, শুভমান গিল একেবারে যোগ্য প্রার্থী হিসাবে কিন্তু সে ক্যাপ্টেন হয়েছে এবং সে নিজের এবিলিটি এবং সে তার পারফরমেন্স দিয়ে কিন্তু এই জায়গাটা করে নিয়েছে। এবং যদি ফিউচারের দিকে আমরা তাকিয়ে থাকি তাহলে সেই হিসাবে কিন্তু শুভমান গিল পারফেক্ট চয়েস। কিন্তু রোহিত শর্মা যে লাস্ট 3টে যদি আইসিসি বড় বড় টুর্নামেন্ট দেখেন সেখানে দুর্দান্ত ফিনিশ করেছে, দুর্দান্ত ম্যাচ খেলেছে, শুধুমাত্র 26টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ হেরেছে। আই রিপিট, 26টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ হেরেছে সাদা বলের ক্রিকেটে। ক্রিকেট মাঠে বিরাট এবং রোহিতের যে ডেডিকেশন, তাদের যে আত্মনিবেদন, সেটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে ট্রফির থেকে। হ্যাঁ, তাদের 10-15 বছর ধরে তারা যেভাবে ভারতীয় ক্রিকেটের সেবা করে আসে তা এক কথায় সত্যি অনবদ্য। এই যে টেস্ট ক্রিকেটের কথাই ধরুন, আমরা টেস্ট ক্রিকেটের কথা বললে লাস্ট 10-15 বছর ধরে একটাই কথা বলি যে ভারতের সর্বকালের সেরা টেস্ট ক্যাপ্টেন 1 নম্বর সে হচ্ছে বিরাট কোহলি। যখনই আমরা টেস্ট ক্রিকেট নিয়ে কথা বলি, বিদেশের মাটিতে টেস্টে জেতা থেকে শুরু করে বিপক্ষের 20টা উইকেট তোলা, ফিটনেস এবং এক্সট্রা একটা বোলার খেলানো, এই সমস্ত কিছুতে যে ওই লক্ষ্যে একটা দলকে নিয়ে যাওয়া। দেখুন, অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে শিখেছিলেন সৌরভ গাঙ্গুলি, ঠিক আছে, কিন্তু যেভাবে তিনি দলকে তারও চেয়ে এগিয়ে নিয়ে গেলেন বিরাট কোহলি, যে কারণে কিন্তু বারবার টেস্ট ক্রিকেটের কথা যখন ওঠে আমরা কিন্তু একটাই নাম বলি, আর সেটা হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি যেভাবে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ফিটনেস এবং সমস্ত কিছুর দিক দিয়ে টেস্ট ক্রিকেটে ভারতকে একটা টপ লেভেলে তুলেছিল, ঠিক একই কাজটা রোহিত শর্মা করেছিল সাদা বলের ক্রিকেটে। সাদা বলের ক্রিকেটে 2019 সালে 5টা সেঞ্চুরি করা কিংবা 2015 সালে দুর্দান্ত পারফরমেন্স করার পরেও যখন ট্রফিটা ওইভাবে সেমিফাইনালে গিয়ে বারবার ভারত মুখ থাবড়ে পড়ছে নকআউট পর্যায়ে, তখন কিন্তু রোহিত শর্মা দেখলেন যে এবার অন্য ধরনের ক্রিকেট খেলতে হবে, যেখানে 50 ওভার পর্যন্ত খেলে যে 200 করব এই মানসিকতা ছেড়ে আমি প্রথম বল থেকে পাওয়ার প্লে থেকেই বিপক্ষকে ব্যাক ফুটে ফেলে দেওয়ার চেষ্টা করব এবং যে অ্যাটাকিং শটে অ্যাটাকিং ক্রিকেটটা খেলবো, অ্যাটাকিং মাইন্ডসেট তৈরি করবো দলের মধ্যে, যাতে বিপক্ষ দল প্রথম 10 ওভারের মধ্যেই তারা 10 হাত জন্য পিছিয়ে যায়। আর এই কাজটাই করেছিল জীবনের ক্রিকেট ক্যারিয়ার সায়নে এসে রোহিত শর্মা, কারণ তিনি প্রথম থেকে মাইলস্টোনের পিছনে না ছুটে, ব্যক্তিগত মাইলস্টোন, ব্যক্তিগত নজিরের পিছনে না ছুটে তিনি কিন্তু প্রথম থেকে মার্চ শুরু করেছিলেন, যার ফলশ্রুতি আমরা দেখেছিলাম 2023 সালে টোটাল কোনো ম্যাচ হারেনি, ফাইনালে শুধু ওই একটা ম্যাচ হারার পরে আমরা কিন্তু মুষড়ে পড়েছিলাম। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের যে পারফরমেন্স আমরা গোটা 2023 ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম তা কেউ ভুলতে পারি না। তবে 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মার এই অ্যাপ্রোচটার রেজাল্ট আমরা না পেলেও এই রেজাল্টটা কিন্তু আমরা পেয়েছিলাম 2024 টি20 ওয়ার্ল্ড কাপ কিংবা তারপরে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে টোটাল একটাও ম্যাচ না হেরে 2টো আইসিসি ইভেন্ট আমরা কিন্তু জিতেছি। এই যে পাওয়ার প্লে শুরু থেকে এই অ্যাটাকিং ক্রিকেটটা খেলা, এই অ্যাটাকিং মাইন্ডসেটে নিয়ে যাওয়া, পুরো দলটাকে সেই লক্ষ্যে নিয়ে যাওয়া, সেটা কিন্তু করে দেখেছেন রোহিত শর্মা। হ্যাঁ, এটা ঠিক, একটা সময় ব্যাটন চেঞ্জ হয়, যেমন বিরাট কোহলির হাত থেকে ব্যাটন এসেছিল রোহিত শর্মার হাতে, তার আগে মহেন্দ্র সিং ধোনির হাত থেকে এসেছিল বিরাট কোহলির হাতে, একইভাবে রোহিত শর্মার হাত থেকে কিন্তু ব্যাটন চলে গেল পরের প্রজন্ম অর্থাৎ শুভমান গিলের হাতে। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা পারফেক্ট টাইমিং হতে থাকে। এই টাইমিংটাই ভারতের নির্বাচক প্রধান এবং ভারতের কোচ বা কোচিং যে প্যানেল আছে তাদের মনে হয় আরও একটু ভালো মর্যাদা দেখানো উচিত ছিল, ভালো রেসপেক্ট দেখানো উচিত ছিল। দেখুন, এই যে দুটো প্লেয়ার বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এরা পিওর রেসপেক্টটাই আশা করে ভারতীয় সমস্ত ক্রিকেট ফ্রেটার্নিটি থেকে। যাই হোক, এবার আসি ক্রিকেটীয় লজিকে, যেখানে দেখুন আজ থেকে 2 বছর পরে, কারণ 2025-এর এটা অক্টোবর মাস আর টি20 ওয়ার্ল্ড কাপ শুরু হবে 2027-এর অক্টোবর মাসে, ফলে এখনও 2 বছর প্রায় যদি হিসাব করে দেখি 600 থেকে 700 দিনের মতো বাকি আছে। অন্যদিকে আগামী বছর অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি20 ওয়ার্ল্ড কাপ, ফলে এই
টোটাল আমরা যদি দেখি তবে এইখানে কিন্তু আমরা অনেক বেশি টি-20 ক্রিকেট খেলবো, যে কারণে দেখছেন অস্ট্রেলিয়ায় আমরা যে 3টে ওডিআই খেলছি কিন্তু 5টা টি-20 খেলছি। অন্যদিকে সাউথ আফ্রিকার সঙ্গেও কিন্তু একই রকম, ওডিআইয়ের চেয়ে টি-20 ক্রিকেটটা বেশি খেলা হবে, কারণ আগামী বছর টি-20 ক্রিকেটটা শুরু হচ্ছে। ফলে আমরা যে বেশি ওডিআই খেলবো সেটা কিন্তু হবে 2027-এর কাছাকাছি, মানে 2027-এর জানুয়ারি থেকে বা 2026-এর ডিসেম্বর থেকে এরকম সময় থেকে শুরু হবে। তো সেই তুলনায় কম্পিটিটিভ ক্রিকেটে কোনোভাবে, ঘরোয়া ক্রিকেটে যেহেতু বিরাট কোহলি এবং রোহিত শর্মা অংশ নিচ্ছেন না, তারা নিজেরা প্র্যাকটিস করছেন এবং সেখান থেকে যদি তারা একেবারে এইরকম ধরনের আন্তর্জাতিক লেভেলে পারফেক্ট একটা ম্যাচ কন্ডিশনে আছেন, তবে সেখানে তারা কতটুকু পারফরমেন্স করতে পারবেন, না এটা আমি সন্দেহ করছি না যে তারা আদৌ পারফর্ম করতে পারবেন না, সেটা বলছি না, কিন্তু ক্রিকেটীয় টাচ, যে ম্যাচ প্র্যাকটিস বা ম্যাচ ফিটনেস যেটা দরকার, সেখান থেকে তারা অনেকটা দূরে আছেন, যেহেতু তারা ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করছেন না। ফলে 2 বছর বাদে যখন 2027-এর অক্টোবর মাসে ওডিআই ওয়ার্ল্ড কাপ শুরু হবে, সেই সময় তারা কতটা ম্যাচ প্র্যাকটিসে থাকবেন এবং তারা দলের হয়ে কতটা অবদান দিতে পারবেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর এখান থেকেই আমার মনে হয় নির্বাচক প্রধান অজিত আগারকার যে জিনিসটা এখান থেকে ক্লিয়ার করতে চেয়েছেন, যে আমরা যদি ওরা দুজন মানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যদি ফিট থাকে, যদি ম্যাচের মধ্যে থাকে এবং ওই ধরনের টাফ কম্পিটিটিভ লেভেলে তারা যদি পারফরমেন্সটা করতে পারে, তাহলে অবশ্যই তারা কিন্তু 2027 ওয়ার্ল্ড কাপে যোগ্য বলে গণ্য হবে। কিন্তু যদি তারা কোনো কারণে যদি এই অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজ থেকে তারা রিটায়ারমেন্ট ঘোষণা করে দেয়, তখন যে দলটা সেটা তো নতুন ক্যাপ্টেনের হাতে পড়বে এবং সেই নতুন ক্যাপ্টেন 2027-এর কাছে গিয়ে তখন একটা দল নিয়ে সে কী অ্যাপ্রোচে খেলবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হতে পারে। আমার যতটুকু মনে হচ্ছে ঠিক এই কারণেই তারা কিন্তু শুভমান গিলকে এই জায়গাটা নিয়ে এলো। আর আগে আমি অনেক ভিডিওতেই বলেছি যে ভারত অল ফরম্যাট 3 ফরম্যাটেই একটা ক্যাপ্টেন চায় এবং যে কারণে কিন্তু টেস্ট ক্যাপ্টেন্সি হিসাবে শুভমান গিলকে নেওয়া হয়েছে, এশিয়া কাপে ভাইস ক্যাপ্টেন হিসাবে টি-20-তে শুভমান গিলকে আবার নিয়ে আসা হলো এবং এই ওডিআইয়ে আবার তাকে ক্যাপ্টেন্সি দিয়ে 3 ফরম্যাটে এক ক্যাপ্টেনের নীতিতে চলে এলো। এবং এর সঙ্গে আরও একটা জিনিস যেটা যুক্ত হয়েছে যে ওডিআই এই সিরিজে শ্রেয়স আইয়ারকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছে, এটা আমার মতে পারফেক্ট চয়েস। এটা নিয়ে কারোর বোধহয় কোনো প্রশ্ন থাকা উচিত না, কারণ ওডিআই ক্রিকেটে তিনি যে বা সাদা বলের ক্রিকেটে তিনি যে পারফরমেন্স করেছেন, এটা একদম পারফেক্ট চয়েস বলে আমার মনে হচ্ছে। তবুও তারপরে কোথাও গিয়ে একজন ফ্যান হিসাবে মানে কোথাও একটা কষ্ট হয় যে এই রোহিত শর্মা বা বিরাট কোহলি এরা তো এইভাবে লাস্ট 10-15 বছর ধরে যেভাবে ভারতীয় ক্রিকেটের সেবা করে এসেছে, তাদের কাছ থেকে এইরকমভাবে ক্যাপ্টেন্সিটা ছিনিয়ে নেওয়া আমার মনে হয় উচিত হয়নি। তাদেরকে নিজস্ব একটা সময় দেওয়া অন্তত উচিত ছিল। হ্যাঁ, অনেকেই বলবেন যে বয়স হয়ে যাচ্ছে, আর কতদিন ক্রিকেট খেলবেন, হয়তো বাদ দেবে, না এরকম সিচুয়েশন কখনোই আসতো না। যদি আসতো তাহলে কিন্তু তারা টেস্ট কিংবা টি-20 থেকে ওয়ার্ল্ড কাপ জিতেই কিন্তু তারা মানে ওখান থেকে দল থেকে সরে দাঁড়াতো না। তারা জানে যে কখন সরে দাঁড়াতে হয়। ঠিক যে কারণে কিন্তু বিরাট কোহলির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, রোহিত শর্মার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে প্রত্যেকটার সময় আছে এবং তার একটা ভালো মানে ট্রানজিশান আছে, সেই ভালো ট্রানজিশানটা আমাদের বোর্ড বিসিসিআই সেটা কিন্তু ঠিকভাবে করতে পারলো না। এবং আরও একটা জিনিস আমার এখান থেকে মনে হচ্ছে, যদি এই অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ থাকার পরে, খেলার পরে যদি আমাদের বিরাট এবং রোহিত যদি অবসরে যায়, ভগবান না করুন এটা যেন না হয়, 2027 ওয়ার্ল্ড কাপ জিতেই যেন তারা মাঠ থেকে বেরোয় এবং একটা ফেয়ারি টেল ফিনিশ যেন হতে পারে তাদের জীবনে, ক্রিকেট কেরিয়ারে, তাহলে ভারতীয় নির্বাচক প্রধান অজিত আগারকার এবং কোচ গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট ফ্যানের তরফ থেকে অনেক বিষোদ্গার শোনার জন্য কিন্তু রেডি থাকতে হবে। হয়তো অনেকে বলবেন এটা কাম্য, অনেকে বলবেন কাম্য নয়, কিন্তু এটাই বাস্তব। কারণ এই দুজন আরও বেশি রেসপেক্ট ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে আশা করত এবং ভারতীয় ক্রিকেট বোর্ড এই বিষয়টা আরও দারুণভাবে হ্যান্ডেল করতে পারত, কিন্তু তারা সেই জিনিসটা করলো না। যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা, সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি কিংবা শচীন তেন্ডুলকরের পরবর্তী যুগের বিগেস্ট ক্রিকেট স্টার এবং ভারতীয় ক্রিকেটের যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ড ভ্যালুটাকে 10-15 বছর ধরে বয়ে নিয়ে গেছে, তাদের যদি এইরকম নিকৃষ্টতম বিদায় ঘটে এবং এদের কারণে যদি ঘটে, তবে সেটা কিন্তু এদের জন্য চরম কি বলা যায়, ট্রোল বলুন, বিষোদ্গার বলুন, যাই বলুন, সেটা কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে। তবে ক্রিকেটীয় লজিকে দেখতে গেলে এটাও কিন্তু একটা ভালো যুক্তি যে শুভমান গিলকে রেডি রাখা হচ্ছে, যদি কোনো কারণে ওই 2 বছর পরে ভগবান না করুন তারা যদি সেইভাবে পারফর্ম করতে না পারেন কিংবা তারা যদি ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে সরে আসেন, তখন শুভমান গিল প্রিপেয়ার থাকবেন যে আমি ওই ওয়ার্ল্ড কাপে কীভাবে কী অ্যাপ্রোচটা নিয়ে খেলবো, যেটা তিনি অলরেডি বলতে শুরু করেছেন। তো সেই জায়গাটা বোধহয় তৈরি করে দেওয়ার জন্য ক্রিকেটীয় লজিক থেকে এই যুক্তিটা ঠিক আছে, আমার এটা মনে হচ্ছে।
তো আপনার কি মনে হয় এই টোটাল এই ব্যাপারটা মিলিয়ে যে ভারতীয় ক্রিকেটের নির্বাচকরা যে এইভাবে একের পর এক বিতর্কিত এবং এক সাহসী পদক্ষেপ যাই বলুন সেটা নিতে শুরু করেছে অজিত আগারকার, আমি জানি না কী ধরনের তার নির্বাচনের নীতি এবং তিনি কীভাবে কী ভেবে এই সমস্ত নির্বাচনগুলো করেন ভগবানই জানেন। তো যাই হোক, এটা নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। ধন্যবাদ।